রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, মন্তব্য আলী রিয়াজের। জুলাই সনদ নিয়ে শঙ্কা। জুলাই সনদ নিয়ে সরকার ব্যর্থ, দাবি এনসিপির। ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠের ঘোষণা, মাসব্যাপী কর্মসূচি। এনবিআরে কমপ্লিট শাটডাউনে আজও অচল অবস্থা, স্থবির আমদানি রফতানি। বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক। কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনায় মামলা, মূল অভিযুক্ত সহ ৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ বিষয়ে আগের আদেশ স্থগিত, ১১৬ অনুচ্ছেদের শুনানিতে বাধা নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে ৭ম দিনের মতো শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য দেন আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। শঙ্কা প্রকাশ করেন জুলাই মাসে জুলাই সনদ দিয়ে। তিনি বলেন, এটি করা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপরে। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ, আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। দর্শক, যেমনটি জানছিলেন, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আজকে আলোচনা চলছে। 11টায় শুরু হয়েছে। সহকর্মী আশিকিন প্রিন্স খোঁজ খবর রাখছেন, একটু আলোচনা করতে চাই। প্রিন্স, আজকের আলোচনায় বলছিলেন আপনি আমার এর সঙ্গে কথায় যে 4টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সুনির্দিষ্ট 4টি বিষয় সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই, এবং এখন পর্যন্ত আলোচনা কতটুকু গড়ালো? তানভীর, প্রায় 2 ঘন্টা ধরে আলোচনাটি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলীয় যে অবস্থান, সেই অবস্থানটি তারা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরছেন। তবে সুনির্দিষ্টভাবে কিন্তু আমরা বলতে পারছি না যে তারা কোন বিষয়গুলোতে তারা একমত হচ্ছেন বা দ্বিমত প্রকাশ করছেন। কিছুক্ষণ পরে হয়তো বা বিরতি হবে, তখন আমরা জানতে পারবো যে তারা কতটুকু যে আজকের 4টি বিষয় কথা হচ্ছে তারা একমত হতে পারলেন বা দ্বিমত প্রকাশ করলেন কোন কোন ইস্যুতে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, আরেকটি হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সেই উচ্চ কক্ষের যে গঠিত হবে সেটি কিভাবে হবে এবং সেই উচ্চ কক্ষের কার্যাবলী কি হবে। মূলত এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা তাদের দলীয় পক্ষ থেকে তারা বক্তব্য উপস্থাপন করছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বিতীয় পর্যায়ে আজকে নিয়ে মোট 7 দিন দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং বক্তব্যের শুরুতেই, মিটিংয়ের শুরুতেই আলী রিয়াজ তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই 7টা দিন যে তারা আলোচনা করছেন সেখানে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হয়নি এবং তিনি বলেছেন যে এখানে অগ্রগতি প্রয়োজন। কারণ গেল বছরে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যে আশার প্রত্যাশা ছিল, সে প্রত্যাশাটা পূরণ করার দায়িত্ব এখন রয়েছে রাজনৈতিক দলগুলোর উপরে। তো বৈঠকটি এখনও চলছে। বৈঠকের যখন বিরতি হবে তখন মূলত আমরা আপডেটটি আপনাদের আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তানভীর। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের আলোচনা হচ্ছে সেই বিষয়ে কথা বলছিলাম সহকর্মী আশিকিন প্রিন্সের সাথে। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার এবং ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানায় তারা। 5 আগস্ট পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের বিষয়ে সরকারকে পুনর্বিবেচনার করবার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র
দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল, সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজও চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচি। এর ফলে স্থবিরতা দেখা দিয়েছে আমদানি রফতানিতে। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনার আহ্বান করা হয়েছে। সময় নির্দিষ্ট হলে একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। এর আগে সকাল থেকে বিভিন্ন দপ্তর থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। অবশ্য এই শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা। দর্শক, চলে যাচ্ছি সরাসরি আগারগাঁওয়ে। সেখানে রয়েছেন সহকর্মী মইনুল হাসান। জানতে চাইব আলোচনার বিষয়ে আসলে কতটুকু অগ্রগতি হলো। মইনুল। তানভীর, যেমনটি বলছিলেন, আমরা যেটা শুনতে পেলাম যে অর্থ উপদেষ্টা সচিবালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি দলকে ডেকেছেন। তাদের 20 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা 4টায় সচিবালয়ে যাবেন অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে। এবং আমাদেরকে জানানো হয়েছিল যে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা এই তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করবেন। যদিও এখন 1:08 বেজে গেছে, তারা এখনো প্রেস ব্রিফিং করেননি। তারপর হয়তো করলে আমরা জানতে পারবো। তবে আরও একটি বিষয় জানতে পেরেছি যে শাটডাউন কর্মসূচির ক্ষেত্রে তাদের এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে মার্চ টু এনবিআর যে কর্মসূচি ছিল সেটা তারা আপাতত স্থগিত করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে। তবে এই বিকেল 4টা নাগাদ অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠক হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে, সেখানে এনবিআর চেয়ারম্যান থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে এনাদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যান যাতে সেই বৈঠকে না থাকে সেটা জানানো হয়েছে। তবে এখনো সেটা বলা যাচ্ছে না সেখানে থাকবেন কিনা। তবে তারা ধারণা করছেন যে আজকে এই বৈঠকের মাধ্যমে একটা হয়তো ভালো সমাধান আসবে, যেটার মাধ্যমে হয়তো বা এই কর্মসূচি আজকের মধ্যেই প্রত্যাহার হয়ে যেতে পারে। এবং প্রত্যাহার হয়ে গেলে হয়তো সার্বিক যে কার্যক্রম রয়েছে আমদানি রপ্তানি শুরু করে সারা দেশের বন্দরগুলোতে কাস্টমস, ভ্যাট এবং যে অফিসগুলোতে কাজ, সেগুলো হয়তো চলমান থাকবে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আসলে সেই জায়গায় কতটুকু অগ্রগতি হবে বৈঠকের। তবে আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে 4টায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে অর্থ উপদেষ্টার সাথে, এবং সবকিছু মিলে এখনো কিন্তু আন্দোলনকারীরা এই জায়গায় অবস্থান করছেন এবং আন্দোলন অব্যাহত রেখেছেন। এবং সবশেষ যে তথ্যটা সেটি হচ্ছে যে তারা হয়তো মার্চ টু এনবিআর কর্মসূচিটা প্রত্যাহার করবেন। তানভীর। জি মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন রাজধানীর আগারগাঁ থেকে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার। রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয় ফজর আলীকে। পুলিশ জানায়, এই ঘটনায় স্থানীয়দের কাছে মারধরের শিকার হয়ে পালিয়ে যান ফজর আলী। ঘটনার পরদিন ভুক্তভোগী মুরাদনগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ এবং ছড়িয়ে দেওয়ার ঘটনায় অনিক, সুমন, রমজান ও বাবুকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। 2 সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে হোমনা বাবার বাড়িতে যান ওই নারী। 26 জুন রাতে ফজর আলী বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশের পর ধর্ষণ করে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ এই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়। আইনজীবী কুতুবুদ্দিনকে তাদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইজাদ হোসেন ইমাম এবং ইজারুল। এদিকে চিফ প্রসিকিউটর সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আজ দাখিল করা হবে না বলে জানিয়েছে প্রসিকিউশন।
যে ঘটনাকে কেন্দ্র করে এসকে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনা সরকার, সেই নিম্ন আদালতের শৃঙ্খলা বিধি গ্রহণ করতে দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। একই সাথে আপিল বিভাগ বলেন, এই রায়ের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা রইল না। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলার নাম মাজহার হোসেন মামলা। আপিল বিভাগ মাজহার হোসেন মামলায় 12 দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। 1999 সালে দেয়া এই মামলা রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক, কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এ মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার। শেষে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। যদিও এসকে সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেয়া হয়। আপিল বিভাগ মাজহার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগ 116 অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যা রায় দিলেন আপিল বিভাগ। অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল, সেই জন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট এই মামলা শুনানি করতে পারবে কি না। ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হলো। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম, এই জন্য স্থগিত হয়েছে। এ রায়ের ফলে কি হবে তা জানতে চাইলে আইনজীবী শিশির মনির বললেন, এখন 116 অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা নেই। জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এসকে সিনহার, তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এসকে সিনহা। সেটিও আপিল বিভাগে তুলে ধরা হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম সহ নানান দাবিতে রাজধানীর স্কাটন গার্ডেনে এনটিআরসিএ ভবন ঘেরাও করেছেন সনদ প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও মৌখিক পরীক্ষায় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন, ইচ্ছে করে সার্কুলারের 2 বছর পর ফলাফল ঘোষণা করায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। অভিযোগ করেন, পরীক্ষায় এত বেশি দুর্নীতি হয়েছে যেখানে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকেই ইচ্ছে করে ফেল করানো হয়েছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। হাসপাতালে মামার মরদেহ দেখতে এসে নিজেরাই লাশ হলেন। গতরাত 2টার পরে উত্তরা পূর্ব থানার সামনে বেপরোয়া গতিতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মারা যান 3 জন। নিহতরা হলেন ফাহিম, নাইম এবং জাবেদ। ফাহিম এবং নাইম খালাতো ভাই আর জাবেদ দুজনের মামা। পুলিশ জানায়, একই পরিবারের 3 জনই রাতে উত্তরার হাসপাতালে তাদের আরেক মামার মৃত্যুর খবরে মরদেহ দেখতে আসেন। দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। পরে নিহতদের স্বজন এবং সহপাঠীরা ছুটে আসেন মর্গে। বিচার চান এই ঘটনার। এদিকে গেল রাত 3টার দিকে বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস এবং মোটর সাইকেলের সংঘর্ষে 2 যুবক মারা গেছেন। রাস্তা শৃঙ্খলা মানে না কেন গাড়িগুলা? এগুলো আপনারা একটু দেখেন, এরা বলেন সরকারকে, কেন এই ধরনের মানুষ সব সময় মরতেছে রাস্তাঘাটে। ছোট ভাইটা আমার অনেক আদরে, ছোটাপু এইভাবে ডাকতো আমাকে। যারা আমার ভাই
যাদের এরকম করছে ওদের বিচার চাই। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের বিষয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আসলে এই রকম পরিস্থিতিতে আসলে প্রশ্ন করবার কিছু থাকে না, সব মিলে একটু বিস্তারিত জানতে চাই। তানভীর, এখন পর্যন্ত যে স্বজনরা কিন্তু এখনো সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গের সামনে রয়েছে। কিছুক্ষণ আগে তাদের যে একই পরিবার যে 3 জন মারা গেছেন তোর মধ্যে নাইমকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে বের করে নেওয়া হয়েছে এবং অন্য যে দুজন এখনো কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে। তোর মধ্যে একজন ফাহিম, যিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বন্ধুদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। তারা এই ঘটনা শোনার পর থেকেই তারা হসপিটালের সামনে তারা ছুটে আসেন এবং এখানে তারা দাবি তোলেন যেন যে আগামী 48 ঘন্টার ভিতরেই যেন তাকে আসলে আইনের আওতায় আনা হয় এবং যারা এর সাথে জড়িত সেটি যেন করা হয়। এবং ইতিমধ্যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ট্রাক চালক এবং সে ট্রাকটিকেই আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে সড়কের যে বেপরোয়া গতি এবং যে ড্রাইভারদের লাইসেন্সবিহীন ড্রাইভার এবং মাদকাসক্তর যে ড্রাইভারগুলো ট্রাক চলাচল করে যার কারণে এমন দুর্ঘটনা ঘটে, এটি বন্ধে সরকারকে উদ্যোগ গ্রহণের জন্যই কিন্তু যে ফাহিমের বন্ধু তারা কিন্তু ইতিমধ্যে দাবি তুলেছেন। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যে ফাহিম যে প্রতিষ্ঠানে পড়াশোনা করত তাদের যে সহপাঠীরা রয়েছে সেই সহপাঠীদের উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। তারা বলছেন যে অনতিবিলম্বে এর সাথে জড়িত যারা রয়েছে এবং ওই ট্রাক ড্রাইভারের যে মালিক পক্ষ সেই মালিক পক্ষকে আইনের আওতায় আনতে হবে এবং পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে 48 ঘন্টার ভিতরে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। 3 জনের একজনকে ইতিমধ্যে নেওয়া হয়েছে, এখনো 2 জন মর্গে রয়েছে। তানভীর। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আপনারা দেখছেন চ্যানেল 24, সময় হলো আরেকটি বিরতি, ফিরছি।